تمكنت القوات المسلحة اليمنية خلال الساعات الماضية বাহিনী সরাসরি 2023 সালের নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে কয়েক ডজন বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ছোট ছোট নৌকা দিয়ে হামলা করেছে। তারা 2টি জাহাজে ডুবিয়ে দিয়েছে, তৃতীয় আরেকটি আটক করেছে এবং 4 জন নাবিককে হত্যা করেছে। এরপরে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় আকারে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই হামলায় ইয়েমেনে এখন পর্যন্ত কমপক্ষে 31 জন নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল হামলা শুরু হয়। ট্রাম্প গত 20 জানুয়ারি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তার হোয়াইট হাউসে ফেরার পরে এই প্রথম মধ্যপ্রাচ্যে বড় পরিসরে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, হুতিদের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান কয়েক শতদিনে চলতে পারে। হুতি কারা আর কেন এই বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এখন বড় পরিসরে হামলা চালাচ্ছে? মধ্যপ্রাচ্য, যেখানে তেল, ধর্ম ও রাজনীতির বিস্তৃত জাল ছড়িয়ে রয়েছে, এই অঞ্চলে একটি ছোট্ট দেশ ইয়েমেন বহুদিন ধরে এই রক্তক্ষয়ী যুদ্ধের মঞ্চ। আর সেই যুদ্ধের কেন্দ্রে রয়েছে এক শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী, নাম তার হুতি। শিকড় খুঁজতে আমাদের ফিরতে হবে 1990 এর দশকে। ইয়েমেনের উত্তরাঞ্চলে একটি সম্প্রদায় যাদের ধর্ম পেশা ছিল শিয়া ইসলামী জায়েদি শাখা। ইয়েমেনের ঐতিহ্যগত জায়েদি সম্প্রদায়ের প্রভাব ছিল শক্তিশালী, কিন্তু 1990 এর দশকে দেশের রাজনৈতিক সংকট ও সৌদি আরবের ওয়াহাবি মতাদর্শের প্রভাব বিস্তার করতে উদ্বিগ্ন করে তোলে। বদরুদ্দিন আল হুতি একসময় সংসদ সদস্য, পরে হয়ে ওঠেন বিদ্রোহী গোষ্ঠীর নেতা। তার নেতৃত্বে জন্ম নেয় আনসার আল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্যকারী। তাদের স্লোগান অথবা প্রচার বাক্য ছিল অনেক ইন্টারেস্টিং। তারা স্লোগান দিত, আল্লাহ সর্বমহান, মার্কিন যুক্তরাষ্ট্রের পতন হোক, ইসরায়েল ধ্বংস হোক, ইহুদিদের জন্য অভিশাপ ও ইসলামের বিজয় হোক। 2004 সালের হোসাইন বদরুদ্দিন আল হুতি ইয়েমেনি সেনাবাহিনীর হাতে নিহত হন। হোসাইন ছিলেন হুতি বিদ্রোহের প্রতিষ্ঠাতা ও প্রধান নেতা। তার নেতৃত্বে হুতিরা ইয়েমেনের উত্তর অঞ্চলে জায়েদি সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন শুরু করে। তবে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ মনে করতেন হোসাইন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন এবং দেশের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছেন। এই কারণে 2004 সালে ইয়েমেনি সেনাবাহিনী হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। অভিযানে হোসাইন বদরুদ্দিন আল হুতি নিহত হন। সাধারণত কোন আন্দোলনের প্রধান নেতা নিহত হলে সেই আন্দোলন দুর্বল হয়ে পড়ে, কিন্তু হুতিদের ক্ষেত্রে ঘটেছিল ঠিক উল্টো। হোসাইনের মৃত্যুর পর তার ভাই আব্দুল মালিক আল হুতি সংগঠনের নেতৃত্বে আসেন। তার নেতৃত্বে হুতিরা আরো সংগঠিত হয় এবং সামরিক শক্তি বৃদ্ধি করে। তারা নতুন কৌশল হিসেবে পাহাড়ি অঞ্চলে গরিলা যুদ্ধ শুরু করে, যা ইয়েমেনি সেনাবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। হোসাইনের মৃত্যুর পর তাকে শহীদ হিসেবে উপস্থাপন করা হয়, যা বিদ্রোহীদের মধ্যে আবেগ ও প্রতিশোধবোধ বাড়িয়ে তোলে। এই আবেগের কাজে লাগিয়ে আব্দুল মালিক আল হুতি বিদ্রোহীদের আরো সংবদ্ধ করে তোলেন। ইয়েমেনের উত্তরাঞ্চলে তাদের শক্তিশালী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। হোসাইনের মৃত্যু হুতি আন্দোলন দুর্বল করার বদলে আরো শক্তিশালী করে তোলে, যা পরবর্তীতে ইয়েমেনের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। 2014 সালের মাঝামাঝি সময় হুতিরা ইয়েমেনের উত্তর অঞ্চল থেকে অগ্রসর হয়ে রাজধানী সানার দিকে এগিয়ে যেতে শুরু করে। তারা প্রথমে রাজধানীর আশেপাশে পাহাড়ি অঞ্চল ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো দখল করে। এরপর 2014 সালের সেপ্টেম্বর মাসে হুতিরা রাজধানী সানাতে প্রবেশ করে তারা সরকারি ভবন, সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রগুলো দখল করে ফেলে। এখানে দাবি করেছিল যে তাদের এই অভিযান দুর্নীতি রোধ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য, কিন্তু বাস্তবে এটা ছিল রাজনৈতিক ক্ষমতা দখলের একটি পরিকল্পিত পদক্ষেপ। হুতিরা যখন সানার নিয়ন্ত্রণ নেয়, তখন প্রেসিডেন্ট আবদ রাব্বু মনসুর হাদি বেশ বিপর্যস্ত হয়ে পড়ে যান। হুতিরা প্রেসিডেন্ট হুদিকে গৃহবন্দী করে ফেলেন এবং তার উপর পদত্যাগের চাপ সৃষ্টি করে। পরে 2015 সালের জানুয়ারিতে হাদি গোপনে সানা থেকে পালিয়ে দক্ষিণ অঞ্চলের আদেন শহরে আশ্রয় নেন, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হলে তিনি সৌদি আরবে পালিয়ে যান এবং সেখান থেকে হুতিদের বিরুদ্ধে আন্তর্জাতিক সহায়তা চাইতে থাকেন। প্রেসিডেন্ট হাদির পালানোর পরে ইয়েমেনের কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। উত্তর অঞ্চলের হুতিরা তাদের প্রভাব প্রতিষ্ঠা করে, দক্ষিণ অঞ্চলের প্রেসিডেন্ট হাদি ও তার অনুগত বাহিনী নিজেদের অবস্থান গড়ে তোলে। এই অবস্থায় সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট হুতিদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সৌদি আরব দাবি করে হুতিরা ইরানের সহায়তা ক্ষমতা দখলের চেষ্টা করছে এবং এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য হুমকি। সংঘাত শুধুমাত্র ইয়েমেনে সীমাবদ্ধ থাকেনি। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে নামেন সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এই যুদ্ধ যুক্ত হয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান সহ বিভিন্ন দেশ। 2015 সালের মার্চ মাসে সৌদি আরবের নেতৃত্বে একটি সামরিক জোট গঠিত হয়, যার উদ্দেশ্য ছিল হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট হাদিকে পুনরায় ক্ষমতায় বসানো। এর নাম দেওয়া হয় অপারেশন ডেজার্ট স্টর্ম।
এতে সবচেয়ে বড় শিকার হয়েছে সাধারণ মানুষ, ইয়েমেনের জনগণ। জাতিসংঘের মধ্যে ইয়েমেন এবং বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট কেন্দ্রবিন্দু। লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষের মুখে, স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে, আর শিশুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ইয়েমেনের মানবিক সংকট 2015 থেকে 2020 সালের মধ্যে ইয়েমেনের ভেতরে 30 লক্ষ শরণার্থী থেকে 1/3 বেশি মানুষ উচ্ছেদ হয়েছে। ইয়েমেনের জনসংখ্যা প্রায় 80%, যার মধ্যে 1,20,00,000-এরও বেশি শিশু রয়েছে। তাদের মানবিক সাহায্যের প্রয়োজন। 2020 সালের অনুমানিক 7.8 মিলিয়ন শিশুর শিক্ষার সাথে কোনো সংযোগ ছিল না এবং 1 কোটি পানি এবং স্যানিটেশনের অভাব ছিল। শিশুদের জন্য সম্পদের অভাব ছাড়াও শিশুদের সংঘাতে বাধ্যকর একাধিক বিবরণ পাওয়া গেছে। ইয়েমেন বর্তমানে একটি জটিল ও সংকটাপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে, যা স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট। 2025 সালের মার্চ মাসে সংঘটিত সাম্প্রতিক ঘটনাগুলো এই সংঘাতকে আরো তীব্র করেছে। মার্চ 2025 সালে যুক্তরাষ্ট্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা চালায়। এই হামলায় 53 জন নিহত হয়, যার মধ্যে 5 জন শিশু, 2 জন নারী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হুতিদের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের উপর নির্লজ্জ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বিদ্রোহীরা এই হামলায় প্রতিশোধ হিসেবে লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোতে হামলার হুমকি দিয়েছেন। হুতি নেতা আব্দুল মালিক আল হুতি বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকা ইয়েমেন আক্রমণ চালিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত তাদের যোদ্ধারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে হামলা চালাবে। দীর্ঘস্থায়ী এই সংঘর্ষের ফলে ইয়েমেনের মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘের মধ্যে দেশটির প্রায় 80% জনগণ, অর্থাৎ প্রায় 2,40,00,000 মানুষ কোনো না কোনোভাবে মানবিক সহায়তার উপর নির্ভরশীল। খাদ্য সংকট, চিকিৎসা সেবা, নিরাপত্তা, পানীয় জলের অভাব দেশের বেশিরভাগ অঞ্চলেই বিরাজমান। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, হুতি গোষ্ঠীর সামরিক শক্তি নেই। তো চলুন এই বিষয়টা নিয়েও একটু আলোচনা করি। লোহিত সাগরের জাহাজে হুতিদের সাম্প্রদায়িক হামলায় দেখা গেছে তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, ইউএভি ও চালকাবিহীন জাহাজ ইউএসভিস ব্যবহার করেছে। ইউএভি বা তথাকথিত কামিকাজে ড্রোন, যেটা হুতির ব্যবহার করেছে, ধারণা করা হচ্ছে এগুলো কাছের ড্রোন। সেই সাথে আছে অনেক দূর পর্যন্ত হামলার সক্ষম সামাদর যুদ্ধ বিমান, লেজের দিকে যেটায় ভি আকৃতির পাখা থাকে। এই অস্ত্র হুতিরা ব্যবহার শুরু করে আসছে সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের সংঘাতে। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি বলেছে, বিভিন্ন ধরনের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে হুতিদের, যেগুলো 80 কিলোমিটার থেকে 300 কিলোমিটার দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর মধ্যে আছে সাদ এবং সেজিল মিসাইল। এই থিঙ্ক ট্যাক্স মনে করে হুতি গোষ্ঠীর কাছে এমন জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল আছে যা 300 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। এই মিসাইলগুলোর অবস্থান নির্ণয় করা কঠিন, কারণ তারা খুব দ্রুত গতির হয় এবং মুহূর্তের মধ্যে আক্রমণ করতে পারে। তবে এর জন্য দরকার হয় ড্রোন আর জাহাজ বা অস্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু সম্পর্কে বিশদ তথ্য। সমুদ্রের ইতিহাসের সাল মার্কো লিয়ানো বিবিসিকে বলেন, ব্যালিস্টিক এবং ক্রুজ এই দুই ধরনের ক্ষেপণাস্ত্র ড্রোনের চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ তাদের সাথে বড় যুদ্ধাস্ত্র থাকে এবং আরো বেশি গতিশক্তি থাকে। মার্কো গলিয়ানো বলেন, একমুখী ড্রোনগুলোর সংখ্যায় অসংখ্য, কারণ এগুলো খুবই সস্তা এবং সহজে ব্যবহার করা যায়, তবে একটু ধীর গতির। এই ড্রোনগুলো ঠিক পানির ওপর জাহাজের ভেসে থাকা জায়গায় বরাবর আঘাত করে এবং তা থেকে আগুন ধরে যাওয়াটা হলো সবচেয়ে দুশ্চিন্তার। তবে মার্কো গলিয়ানোর বিশ্বাস সবচেয়ে বড় ভয়ের হলো ইউএসভিস বা চালকবিহীন জাহাজ, কারণ এটি পানির ওপরে জাহাজে আঘাত করে, যার মাধ্যমে এটি ফুটো হয়ে ভেতরে পানি ঢুকে এবং জাহাজটি ডুবে যায়। ইউএস নেভি বলেছে, চলমান সংঘাতে হুতির প্রথম এই চালকবিহীন জাহাজটি বিস্ফোরণ সহকারে ব্যবহার করে গত 4 জানুয়ারি এবং সেটি জাহাজ চলাচলে আন্তর্জাতিক লেনে এসে বিস্ফোরিত হয়। সৌভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি বা কোনো জাহাজকেই এটি আঘাত করতে পারেনি, কিন্তু এই একমুখী ইউএসভিস ব্যবহারের সূচনাটা চিন্তার কারণ, বলেন ইউএস নেভি কমান্ডার ভাইস অ্যাডমিরাল ব্রোট কোপার। তিনি বলেন, এরকম আক্রমণ তাদের নতুন সক্ষমতা সম্পর্কে জানান দেয়। হুতিদের আন্দোলন শুধুমাত্র ধর্মীয় বা আঞ্চলিক নয়, এটি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক লড়াইয়ের প্রতিচ্ছবি। এই সংঘাতের প্রকৃত মূল্য দিচ্ছে ইয়েমেনের নিরীহ জনগণ। হয়তো একদিন ইয়েমেনের আকাশে যুদ্ধ গান নয়, বরং শান্তির বার্তা নিয়ে পূর্বে সাদা কর্তৃপক্ষ।